কি কি বলছো কি? আমি ওর ওপর হামলা করেছি? হ্যাঁ, ও তো আমাকে এটাই বললো যে আপনি ওর উপরে আক্রমণ করেছিলেন আর আপনি ওকে প্রাণে মেরে ফেলতে চান। কি? আমি ওর প্রাণ নিতে চাই? হ্যাঁ স্যার, আমার মনে হয় আপনাদের দয়াকে অ্যারেস্ট করা উচিত। আমাদের কাজ আপনাকে বোঝাতে হবে না, বুঝেছেন? আমি জানতাম যে আপনি আপনার কলিগকেই সাপোর্ট করবেন। দেখলে, চোরে চোরে মাসতুতো ভাই। এই, বেশি বিচার করতে চাস না, বুঝলি? তোর সার্টিফিকেটের প্রয়োজন নেই আমাদের। পরেশকে তুমি কি করে চিনলে? আমি ওকে চিনি না স্যার। তাহলে স্যার, আমি তো ওকে আমাদের কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই। আমাদের দেখে এমন ভাবে বিহেভ করছিল যেন ও কোনো ভূত দেখেছে। আর তারপরে ভেতরে দৌড়ে পালিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওর চিৎকার আমরা শুনতে পাই। যখন আমরা ওখানে পৌঁছলাম, ওকে দেখে ও আহত হয়ে পড়ে আছে। আর ওই অবস্থাতেই ও আমাদের বলল যে এই আক্রমণ দয়া করেছে। আমি একই সময় দু জায়গায় থাকতে পারি না। আমি সকাল থেকে বিউরোতে ছিলাম। প্রমাণ চাইলে তুমি ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারো, বুঝেছো? কিন্তু তাহলেও আপনার নাম কেন বললো? একটা কাজ করুন, আপনি এখান থেকে যান। যান, অনেক কথা বলে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তারবাবু। বুঝতে পারছি না দয়া, যখন তুমি বিরোধেই ছিলে তাহলে পরেশ কেন বলল যে দয়া ওর ওপর অ্যাটাক করেছিল? আচ্ছা, একটা কথা বলুন, যখন আপনারা এখানে পরেশকে আহত অবস্থায় দেখেছিলেন, তোর সঙ্গে কি কেউ ছিল? মানে কাউকে যেতে বা আসতে দেখেছেন? না স্যার, ও একাই ছিল। কিন্তু স্যার, ও ইন্সপেক্টর দয়ার। জানি, ও দয়ার নামই বলেছে। আমরা এখানে এটা জানতে এসেছি যেটা ও বলেনি, বুঝেছেন? আর দয়া এটা করতেই পারে না। স্যার, আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে দয়া স্যার এরকম করেননি? যে অফিসার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচায়, সে কাউকে খুন করতে পারে না। আমি নিজের থেকে বেশি বিশ্বাস দয়াকে করি, বুঝেছেন? আশপাশটা ভালো করে চেক করে দেখি, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। স্যার, হ্যাঁ, স্যার, এই দেখুন। ও নো, ইনি কে? বেঁচে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। মালবানির কাছে যে আন্না কনস্ট্রাকশন বিল্ডিং আছে, ওখানে এক্ষুনি চলে আসুন। তোমরা চেনো একে? ইনি তো শুভ স্যার। 2-3 বার আগে উনি ফ্ল্যাট দেখতে এসেছিলেন। কিন্তু স্যার, ওনার হয়েছেটা কি? বোধহয় পড়ে গেছে। উপর থেকে পড়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে? পেশেন্টের অবস্থা এখন স্টেবল আছে, ওর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। গুড। চলো। দয়া, কি হলো? এইভাবে দেখছো কেন ওকে? ওকে চেনো নাকি? স্যার, অভিজিৎ, তুমি এখানে কি করছো? যে আন্না কনস্ট্রাকশন বিল্ডিং এ পরেশের উপরে হামলা করা হয়েছে, ওখানে আরো একজনকে আহত অবস্থায় পেয়েছি। আরো একজন লোক? সে কে? স্যার, ওয়াচম্যান বলল যে ওর নাম হলো শুভু। ওখানে 2-3 বার এসেছিল ফ্ল্যাট দেখার জন্য। স্যার, ওর হাতে আমি এই কাপড়ের টুকরোটা পেয়েছি। আচ্ছা, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। ছেড়ে দাও আমাকে, মেরো না আমাকে। ছেড়ে দাও আমাকে। পরেশ, পরেশ, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। ভয় পেও না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, আমরা তোমার সঙ্গে রয়েছি। দয়া, দয়া ছেড়ে দাও আমাকে। দয়া ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। কিন্তু দয়া ওইদিকে দাঁড়িয়ে, আমি এসিপি প্রদ্যুমান। দয়া, দয়া ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, দয়া, দয়া তুমি যাও, ছেড়ে দাও আমায়। দয়া, আমায় ছেড়ে পরেশ, দাও। তুমি কি বলছো? দয়া, দয়া ছেড়ে দাও আমায়, আমায় মেরো না দয়া। পরেশ, আমি দয়া নই, অভিজিৎ। দয়া, দয়া মেরে দেবে আমাকে। আরে দয়া তো এইখানে। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে। পরে সেদিকে দেখো, আমাদের আগে দেখা হয়েছে।
তুমি আমাকে চেনো? দয়া ছেড়ে দাও আমাকে, দয়া পরেশ, আমাকে মেরো না, পরেশ, দয়া, দয়া পরেশ। ছেড়ে দাও তুমি, দয়া তুমি আমাকে ছেড়ে দাও, ডক্টর, আমাকে মেরো না, ডক্টর। মেরো না দয়া, ডক্টর এই দয়া, দেখুন না কি হলো ওর। চুপ। দয়া, আরে কি হয়েছে ডক্টর, এরকম দয়া ছেড়ে দাও আমাকে, আরে, দয়া, দয়া আমাকে মেরো না, পরেশ, relax, কিচ্ছু পরেশ, হবে না দয়া, তোমার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, ওরকম করো না। মেরো না দয়া, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও দয়া, ছেড়ে দাও দয়া, তোমরা সবাই দয়া, সব দয়া। এই ব্যাপারটা আসলে কি? সবার চেহারাতেই ও আমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ সেটাই তো, সেই জন্যই যখন ও ওই আর্কিটেক্টকে, ওর অ্যাসিস্ট্যান্টকে আর ওয়াচম্যানকে দেখেছে, ও এমন করছিল যেন ভূত দেখেছে। কিন্তু ওর মগজের ভূতটা হলো তুমি দয়া, তুমি। তুমি আর এই জন্যই ওর মনে হচ্ছে যে তুমি ওকে মারতে চাইছো, কারণ যে ওকে মারতে চেয়েছিল তাকে ওর দয়াই মনে হয়েছে। আমি এটা বুঝতে পারছি না স্যার যে আমাকেই কেন দেখছে। দয়া, তুমি বলছিলে না যে একে তুমি আগের থেকে চেনো? কিভাবে? স্যার বছর 15 আগে আমি ওকে গ্রেপ্তার করেছিলাম স্যার। আর 2 বছর আগে ও জেল থেকে ছাড়া পেয়েছে। আর গত 2 বছরে বিভিন্ন কেসে আমি ওকে 2 বার অ্যারেস্ট করেছি স্যার। অভিজিৎ, এই পরেশ অনেক পুরনো অতিথি দয়ার। কিন্তু পরেশের উপরে আক্রমণ করলো কে আর কেন? আরে ম্যাডাম একটু সাবধানে। কিরণ, কে কিরণ? আমি কিরণ টিরণ নই। কাছে আসবেন না, আরে কি কাছে করছেন আসবেন না, কি করছেন আপনি? কাছে আসবেন না আপনি হয়তো কোনো ভুল বুঝেছেন ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কিরণ, কিরণ, কাছে আসবেন না, কোন কিরণ? একদম কাছে আসবেন না বলছি। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। কি শুভ্বু, শরীর কেমন আছে তোমার? স্যার, পায়ের হাড় ভেঙে গেছে, বাকি এদিক ওদিক আরো কিছু চোট লেগেছে। আচ্ছা একটা কথা বলো, কি হয়েছিল সেই দিন? হ্যাঁ, আসলে ওই লোকটা সিঁড়ি দিয়ে পালাচ্ছিল, তখন আমার সঙ্গে ধাক্কা লাগে। আমি যখন ওর হাতে ছুরি দেখলাম, আমি চেঁচিয়ে উঠি আর ওকে ধরার চেষ্টা করি, কিন্তু তখনও আমাকে ধাক্কা মারে আর আমি নিচে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। শোনো, তোমার হাতের থেকে যে ওই কাপড়ের টুকরোটা পেয়েছিলাম লাল রঙের স্ট্রাইপ করা, ওটা কি ওই লোকটার শার্টের টুকরো ছিল? হ্যাঁ স্যার, শার্ট পরেছিল। ও ধস্তাধস্তির সময় শার্টের একটা টুকরো ছিঁড়ে আমার হাতে চলে আসে। আচ্ছা একটা কথা বলুন, ওই লোকটার মুখ দেখেছিলেন? সবকিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমার কিছু মনে নেই। ঠিক আছে, এবার তুমি যেতে পারো, যদি দরকার পড়ে আবার তোমাকে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যাও। হ্যাঁ দয়া, কি? কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি অভিজিৎ আর পুরবীকে ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। ইয়েস। কি হয়েছে স্যার? দয়া বলছিল যে কোনো সুপারমার্কেটে একজন মহিলা আশেপাশের সব লোকের ওপর হামলা করছিল আর সবাইকে দেখে কিরণ 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 বলে চেঁচাচ্ছে। দেখুন ম্যাডাম, আমরা সিআইডি থেকে আপনাকে সাহায্য করতে এখানে এসেছি, ঠিক আছে? আপনি এই ছুরিটা আমাকে দিয়ে দিন। তুমিও কিরণ, দেখুন ম্যাডাম, আমি কিরণ নই, আমি ইন্সপেক্টর অভিজিৎ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু, ছাড়বো না তোমায় আমি। আপনি প্লিজ ছাড়বো শান্ত না হন, তোমায়। প্লিজ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। পুরবী, ছাড়ো। কি হলো? কি হলো? Oh, no! আরে কি হলো কি? উনি পড়ে গেলেন কি করে? কি হলো? হ্যাঁ, সরে যান দেখি, সরে যান, সরে যান বলছি। দেখি 1 মিনিট সরে দাঁড়ান। দেখি। কি হলো এনার?
ম্যাডাম, শুনুন কি হলো ওনার? ম্যাডাম। স্যার স্যার এ তো মারা গেছে। কি? এর শরীরে টেট্রাক্রোটক্সিন বা গ্লুরারে নামের বিষ ইনজেক্ট করা হয়েছিল, যার একটা ফোঁটাও প্রাণনাশক হতে পারে। কিন্তু এই বিষটা তো আমাদের দেশে সহজে পাওয়া যায় না, না? শুধু সেই পেতে পারে যে কোনো বড় রিসার্চ করছে। উনি যখন দৌড়চ্ছিলেন তখন কেউ ওনাকে এই পয়জনটা ইনজেক্ট করে দিয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, এই ঘটনাটা ঘটার সময় যে সিসিটিভি ফুটেজ আছে সেটা ভালো করে চেক করো। খুনির ফটো ওখান থেকেই পাওয়া যাবে। ওকে স্যার। স্যার, এই পরেশের কি ব্যাপার? এ সমস্ত জায়গায় আমাকেই কেন দেখছে? ডক্টর সালুখে, আমার তো মনে হচ্ছে এটা কেমিক্যালের খুব বড় একটা গন্ডগোল। ঠিক বলেছো ফ্রেডি। বস, এটা নিশ্চয়ই কোনো বিশেষ কেমিক্যালের কারণে হয়েছে, কারণ এর পরেশের মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পেয়েছি। তোমার কথা অনুযায়ী এই কেমিক্যালের রিয়াকশনেই এরা দুজন একই রকমের আচরণ করছে, একই রকমের চেহারা এরা দুজনে দেখেছে। হ্যাঁ বস, আর আমি এই কেমিক্যালটার বিষয়ে আরো ডিটেলসে জানার চেষ্টা করছি। তার মানে যতক্ষণ এই পরেশের ব্রেনে ওই কেমিক্যালের রিয়াকশন থাকবে, আমরা কোনো উত্তরই পাবো না। আর অভিজিৎ, এই যে কাপড়ের টুকরোটা তোমরা আমাকে দিয়েছিলে, এটার থেকেও আমরা কিছু পেয়েছি। অদ্ভুত ব্যাপার সারিকা দেবী, আজকে তো ফরেন্সিকে একের পর এক শুধু প্রমাণই পাওয়া যাচ্ছে। কি কি পেলেন আপনি? এটা একটা কটনের কাপড়, আর এর রোয়ার মধ্যে আটার কিছু ট্রেসেস পাওয়া গেছে। আটা? হুম, শুধু আটা? শুধুই আটা। হ্যাঁ, সত্যি খুবই মূল্যবান জিনিস পাওয়া গেছে, আটা। স্যার, হ্যাঁ, স্যার এই ফটোটা দেখুন স্যার। এখানে যতগুলো লোক রয়েছে এদের মধ্যে কেউ পয়জনের ইনজেকশনটা দিয়েছে। এবার আরো একটা কাজ করো, এখানে যতজন লোক আছে না, এদের প্রত্যেকের মুভমেন্ট ট্র্যাক করো। শপিং মল থেকে খুন হওয়ার আগে এরা কোথায় ছিল, কোথা থেকে এসেছে আর কোথায় গেছে, আর খুন হওয়ার পরে দেখো এরা কোথায় কোথায় গেছে। ওকে? স্যার আমি এই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। ওনার নাম শিপ্রা, উনি একজন হাউসওয়াইফ ছিলেন। স্যার পরেশ তো তাও একজন অপরাধী, ওর অনেক শত্রু থাকতে পারে, কিন্তু এর কার সাথে কি শত্রুতা থাকবে? কারণ তো অনেক কিছু হতে পারে পুরবী, কিন্তু এদের দুজনের মধ্যে একটা ব্যাপার কমন, এদের দুজনের ব্রেনেই একই কেমিক্যাল পাওয়া গেছে। তো ওদের দুজনের শত্রুও এক হতে পারে। কিরণের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার কিরণ শিপ্রার হাজবেন্ড ছিল, ও, আর 2 বছর আগেই মারা গিয়েছেন। স্যার কিরণ শিপ্রাকে বেশ মারধর করত। কোনো না কোনো বিষয় তো আছে পরেশ আর শিপ্রার মধ্যে, কোনো কমন ব্যাপার, যার জন্য এরা দুজনেও সেই খুনির টার্গেটে চলে গেছে। কি হতে পারে সেই কমন ব্যাপার? কি হতে পারে? স্যার, আমি পরেশের প্রতিবেশী হিসেবে 5 বছর ধরে আছি। স্যার, অদ্ভুত ব্যাপার স্যার, না আমি ওকে কখনো দেখেছি আর না কখনো পরিচয় হয়েছে। আর কেউ নেই ফ্যামিলিতে ওর? স্যার, ওর বাবা ছিলেন, যার মৃত্যু তখন হয়েছিল ও যখন জেলে ছিল। আর কেউ নেই স্যার। স্যার শিপ্রার হাজবেন্ড খুব স্ট্রিক্ট ছিল, ওর সঙ্গে কথা বলা তো দূরস্থ, দেখা অবধি করতে দিত না। ইনফ্যাক্ট ও তো ওকে খুব মারধরও করতো। স্যার ওর হাজবেন্ডের ডেথের পর আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, ওর সঙ্গে দেখা করার, কিন্তু ও কোনোভাবে ইন্টারেস্ট দেখায়নি। আচ্ছা, ওনার কি কোনো কাছের বন্ধু বা কোনো আত্মীয় ছিল না? স্যার আমার কিন্তু মনে হয় না কেউ ছিল। আচ্ছা। শিপ্রা আর পরেশ দুজনের জীবনে একটা বিষয় কমন ছিল, দুজনেই জীবনে একা ছিল, না কোনো বন্ধু না কোনো আত্মীয়। স্যার ওই দুজনের মধ্যে একটা জিনিস কমন। কি? স্যার আমি পরেশ আর শিপ্রার কম্পিউটার চেক করেছি, তো ওদের কম্পিউটার হিস্ট্রি থেকে জানা গেছে দুজনেই অনলাইন সাপোর্ট গ্রুপে যুক্ত হয়েছিল। আচ্ছা, অনলাইন সাপোর্ট গ্রুপ, তার মানে? স্যার এই গ্রুপটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন, লোনলিনেস, ড্রাগ অ্যাডিকশন আর মাদকাসক্ত হয়ে থাকে তাদের কাউন্সেলিং করে আর তাদের সাহায্য করে। স্যার এই শিপ্রা 2 সপ্তাহ আগে একটা গ্রুপে জয়েন করেছিল,
যারা বিবাহিত জীবনে কোনো সমস্যা হলে সাহায্য করে। আর পরেশ নিজের একাকিত্ব কাটানোর জন্য আগের মাসে এরকম গ্রুপে জয়েন করেছে। অদ্ভুত কোইন্সিডেন্স তো, দুজনেই একই অনলাইন গ্রুপ জয়েন করে আর দুজনের একই রকম সমস্যা হয়। জানতে পারলে কিছু এই গ্রুপের ব্যাপারে? স্যার, আমাদের সাইবার এক্সপার্ট রাজ এই গ্রুপগুলোকে ট্রেস করার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি কিছু জেনে যাব। স্যার, হ্যাঁ স্যার শিপ্রার খুন এই লোকটাই করেছে স্যার। যে সময় খুন হয়েছিল সেই সময় যত লোক উপস্থিত ছিল তাদের মধ্যে এই খুব অদ্ভুত ছিল। স্যার, যেই সময় অভিজিৎ স্যার আর পূরবী সুপার মার্কেট গেছিল ঠিক সেই সময় এই লোকটা ওখানে যায় আর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। আর যখন শিপ্রা মারা যায় তখন ওখান থেকে পালিয়ে যায়। ফেডরিক, একটা কাজ করো, আমাদের ডেটাবেস চেক করো, হয়তো এর বিষয়ে কিছু জানা যাবে, কোনো লিড পাওয়া যাবে। তার মানে স্যার এই খুনি সুপারমার্কেটে কিছু কিনতে যায়নি, কিন্তু শিপ্রাকে মারার জন্য গেছিল। হ্যাঁ রাজ, ওকে ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। সাইবার এক্সপার্ট রাজ ফোন করেছিল। ওর কথা অনুযায়ী দুটো গ্রুপ একই আইপি অ্যাড্রেস থেকে বানানো হয়েছে। ও, একই কম্পিউটার থেকে? হ্যাঁ স্যার। আইপির অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ স্যার, আন্ধ্রেতে একটা প্রিন্টিং শপ আছে, এই গ্রুপগুলো ওখান থেকেই করা হয়েছে। ব্যাস, তাহলে অভিজিৎ, তুমি আর পূরবী ওখানে যাও আর দেখো কে আছে এসবের পিছনে আর ওর কি কানেকশন আছে। স্যার, দয়া, কি ভাবছো? না স্যার, মানে পঙ্কজ তো বলল যে ওই লোকটা শিপ্রাকে মারার জন্যই এসেছিল। তাহলে ও জানলো কি করে স্যার যে শিপ্রা ওই সুপারমার্কেটে আছে আর লোকেদের ওপর হামলা করছে? ও শিপ্রাকে ফলো করছিল হয়তো। যদি ফলোই করে থাকে তাহলে অভিজিৎ আর পূরবীর ওখানে ওই সুপারমার্কেটে পৌঁছানোর আগেই ওকে মেরে চলে যেত, পরে ওকে মারতো না। অভিজিতের সুপারমার্কেটে পৌঁছতে 20 মিনিট সময় লেগেছে আর খুনিরও ওখানে পৌঁছতে একই সময় লেগেছে। তার মানে হলো এই দুজনকেই খবর একই সময়ে পৌঁছানো হয়েছে। আচ্ছা স্যার, এটা নয় তো যে ইনফরমেশন খুনির কাছে আমাদের এখান থেকেই গেছে? আমাদের এখান থেকে ইনফরমেশন? হ্যাঁ, হতে পারে। দয়া, এটা আবার হয়নি তো যে যখন আমরা পরেশকে হসপিটালে দেখতে গিয়েছিলাম তখন খুনি ওখানে ছিল আর আমাদের কথা শুনতে পেয়েছে? তাহলে খুনি হসপিটালে করছিল কি? দয়া, পরেশ খুনির হাত থেকে প্রথমে তো বেঁচে গেছে। হতে পারে খুনি নিজের অসম্পূর্ণ কাজ করার জন্য হসপিটালে যেতে পারে, পরেশকে শেষ করে দিতে চেয়েছো সেই জন্য। ডক্টর, আপনি কি এই লোকটাকে দেখেছেন? না। দাদা, এই লোকটাকে একটু দেখুন। এই হসপিটালে একে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একে তো আমি দেখেছি। কোথায় দেখেছেন? ওই যে ওখানে ওখানে ওয়েটিং রুমে। এখানে কেউ এসেছিল নাকি? না স্যার, এখানে কেউ আসেনি। ঠিক আছে। হ্যাঁ দয়া, স্যার, পরেশ তো ঠিক আছে, কিন্তু ওই খুনিকে এখনো দেখা যায়নি। কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে দয়া, সঠিক সময়ের অপেক্ষা করছে। স্যার, হ্যাঁ, ওয়েটিং রুমে চেক করেছি স্যার, ওখানে কেউ নেই। ও তো এখানেই আছে, কিন্তু কোথায় কোথায় লুকিয়ে বসে আছে? এই, দাঁড়া! এই, সরে যাও। কোথায় পালাবি? দাঁড়া! এই, দাঁড়া! মাই গড! হ্যাঁ ভাই, কি পেলে? স্যার, এই দুটো সাইট ডিলিট করে দেওয়া হয়েছে, এগুলো আর অপারেশনাল নেই। মানে অপরাধী
প্রমাণ লোপাট করে দিয়েছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি আপনাকে বলতে পারি। কি? এটা দেখুন স্যার, এই আইপি অ্যাড্রেস থেকে, এই কম্পিউটার থেকে সেই একই রকমের আরও 6টা অনলাইন সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়েছে। তো লোকেদের ফাঁসানোর জন্য এরকম অনেক গ্রুপ বানানো হয়েছে। হ্যাঁ স্যার, আর স্যার গ্রুপ ডিটেলসগুলো আমি চেক করে নিচ্ছি। মানে স্যার পরেশ আর শিপ্রা ছাড়া আরও অনেক মানুষ আছে যাদেরকে এরা ফাঁসিয়েছে। কিন্তু স্যার উদ্দেশ্য কি হবে এই ধরনের সাইট বানিয়ে মানুষকে টার্গেট করার? ওই কেমিক্যাল রিলেটেড কিছু হবে। আচ্ছা, রেজিস্টারে কিছু পেলে তুমি? হ্যাঁ স্যার, গত 3 মাসে 85 জন এই কম্পিউটার ব্যবহার করেছে। সবার ডিটেলস চেক করতে হবে। ঠিক আছে। স্যার এটা দেখুন, 6টার মধ্যে 5টা গ্রুপ ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো একটা সাপোর্ট গ্রুপ অ্যাক্টিভ রয়েছে আর এখনো ওটা অপারেটেড হচ্ছে। এনহ্যান্সিং দ্য লাইফ অফ লোনলি পিপল, মানে এটা পরিষ্কার। গ্রুপ বানানো হয়, একাকিত্বে থাকা লোকেদের ফাঁসানো হয়, আর গ্রুপটাও ডিলিট। তাহলে ওরা আরো একটা শিকার খুঁজছে। একটা কাজ করা যাক পুরো। কিছু জানতে পারলে এই লোকটা সম্পর্কে? এখনো পর্যন্ত কিছু না। ওয়ালেট ছাড়া এর কাছে আর কিচ্ছু পাওয়া যায়নি, মোবাইল ফোনও নয়। তার মানে আমাদের কাছে কোনো প্রমাণ নেই? না দয়া, যতটা সোজা ভাবছো ততটা নয়। অনেক বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, অনেকগুলো লোক এতে ইনভলভ আছে। এ তো স্যার এই খেলার বোরে মনে হচ্ছে, তাও ভাড়া করা। আর এই কেসের মাস্টারমাইন্ড এখনো বাইরে ঘুরছে, নতুন শিকারের খোঁজে ঘুরছে। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে স্যার একে। এসো পঙ্কজ, সাবধানে, আস্তে আস্তে। এসব কি শালুকে? কেন? স্যার আপনি এ কি খেলা খেলছেন পঙ্কজের সঙ্গে? না না, এটা কোনো খেলা নয়। আমি প্রথমেই বলেছিলাম না এই কেসটা খুবই জটিল, খুবই কমপ্লিকেটেড। মনে আছে তো? আমি বলেছিলাম যে পরেশের আর ওই মহিলার মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পাওয়া গেছে। হ্যাঁ, আমি ওই কেমিক্যালটাকে টেস্ট করে দেখেছি আর সেটা পঙ্কজের শরীরে ইনজেক্ট করে দিয়েছি। হোয়াট? আরে তুই পাগল হয়ে গেছো শালুকে? ওর যদি কিছু হয়ে যায়? আরে কিচ্ছু হবে না ভাই, বিলিভ মি, আমি পাগল নাকি? পঙ্কজ, এবার চোখটা খোলো, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। এটা তো ফ্রেডি স্যার। গ্রেট, এটা ফ্রেডি স্যার তো? এবার এদিকে দেখো পঙ্কজ, এখানে কে দাঁড়িয়ে আছে? এটা কি করে হতে পারে? এটাও ফ্রেডি স্যার, এখানেও ফ্রেডি স্যার। তার মানে শালুকে পরেশ আর শিপ্রার সঙ্গেও এরকমই হয়েছে? স্যার বন্ধ করো, এতগুলো ফ্রেডি স্যার। পটিটা লাগিয়ে নাও, ভালো করে চোখটা বেঁধে নাও। দেখলে তো, এটাকেই ফেবলিক সিমটম বলে। এই সিমটমে মানুষের একই চেহারা সব জায়গায় সে দেখতে পায়। সেই মানুষটার চেহারা যাকে হয়তো সে সবচেয়ে বেশি ঘৃণা করে অথবা যাকে সে সবচেয়ে ভয় পায়। পঙ্কজ, তুই আমার উপরে এত রেগে আছিস ভাই? আরে স্যার, আপনার ওপর রাগ কেন করতে যাব? আপনাকে তো আমি ভয় পাই। পঙ্কজকে আমি ওই কেমিক্যালটার একটুখানি ডোজ দিয়েছি, সেই জন্য এর ওপর অতটা প্রভাব বিস্তার করেনি যেমন ওদের ওপর করেছিল। পরেশ আর শিপ্রাকে এত বেশি ডোজ দেওয়া হয়েছিল যে ওদের মস্তিষ্কে গভীর প্রভাব পড়েছিল আর সাইকোসিস লেভেলে পৌঁছে গেছিল। এই জন্য ওরা এমন রিয়াক্ট করছিল যেন সামনে ভূত দাঁড়িয়ে আছে। তার মানে হলো যে আস্তে আস্তে পরেশের মাথা থেকে এই কেমিক্যালের প্রভাব যখন কমতে থাকবে তখনও নর্মাল হয়ে যাবে আর আমরা অপরাধীকে ধরার রাস্তা পেয়ে যাব। হতে পারে, কিন্তু নিশ্চিত বলা যাবে না। আর হ্যাঁ, আমি এটাও বলতে পারবো না যে এই কেমিক্যালটার প্রভাব কাটতে কতটা দেরি হবে। আমরা পরেশের ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, অন্য কোনো রাস্তা। হ্যাঁ পূরবী? স্যার আমি ওই অনলাইন গ্রুপে রেজিস্টার করে নিয়েছি আর ডিটেলসটাও পুরো পরেশ আর শিপ্রার মতনই দিয়েছি।
নো ফ্রেন্ডস, নো ফ্যামিলি, একদম একা। ওরা এরকমই লোক খুঁজছে। এই এটা এটা হলো তোমার ট্র্যাকার। এটা থেকে জানতে পারবো তোমার মুভমেন্টের ব্যাপারে। আর এটা তোমার ক্যামেরা। আমাদের কাছে এই ওয়ালেটটা আছে স্যার ওই লোকটাকে চেনার আর ওর আসল রূপ জানার জন্য। আর কিছু জিনিস পাওয়া গেছে। পেট্রোল পাম্পের বিল, এটা হোটেলের ম্যাচ বক্স, আর এটা কেনা ম্যাচ বক্স। এই নাম্বারটা কিসের? সেলফোনের মনে হচ্ছে। স্যার আমি এই পেট্রোল পাম্পে গেছিলাম, ওখান থেকে জানতে পারলাম যে এই লোকটা মাসে 2 বার এখানে আসে। আর সিসিটিভি ফুটেজে আমি দেখলাম যে ওই লোকটা বাইকে প্রত্যেকবার নতুন নতুন নাম্বার প্লেট লাগিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, আর পেমেন্ট ক্যাশে করে। আর স্যার, এই ম্যাচ বক্সটা যেই হোটেলের, সেখানেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ওই লোকটা মাসে প্রায় 5-6 বার ওখানে খাবার খেতে যায়, আর পেমেন্টও করে একেবারে ক্যাশে। স্যার, এই নাম্বারের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন। বারে একটা মেয়ে আছে, ওখানেই কাজ করে। ও বলছিল যে লোকটার নাম নাকি অশোক, আর 1-2 বার ওনার সঙ্গে দেখা হয়েছে, তারপরে কোনোদিন দেখা হয়নি। তার মানে আমাদের কাছে এই অশোকের ব্যাপারে শুধু এই ইনফরমেশনটুকু আছে। একটা কাজ করি, এই যে যত লোকেশন আছে না, পেট্রোল পাম্প, বার আর এই হোটেলস, দেখি কোনটা কোথায়। একটু ম্যাপটা দেখাও। এই যে ওই জায়গাটা যেখানে ওই পেট্রোল পাম্পটা আছে। স্যার, এখানে বার আছে। আর স্যার, এটা হোটেল। বার, এটা হোটেল, আর পেট্রোল পাম্প। দয়া স্যার, এরকম মনে হচ্ছে না? দেখো, এই পুরো লোকেশনটাই এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। হতে পারে স্যার ওর বাড়ি কিংবা অফিস এই জায়গার আশেপাশেই হবে। আর ইউ রেডি? আই এম রেডি স্যার। চলো স্যার। হ্যাঁ, স্যার আমি রেডি। বাহ, দারুণ গেট আপ করেছো তো। ওর বাড়ির কি ব্যবস্থা করলে? স্যার, পূরবীর জন্য ভাড়ায় 1 সপ্তাহের জন্য রুম নিয়েছি। আই মিন আলপার জন্য। আলপা, ঠিক আছে, গুড। কিন্তু পূরবী খুব সজাগ থাকবে। ওদের ফার্স্ট স্টেপ কি আমরা জানি না। হ্যাঁ স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। এবার একটা কাজ করা যাক, এই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ওই অশোকের ফটোগ্রাফটা দেখাও, সবাইকে দেখাও। হয়তো এমন কেউ থাকবে যে ওকে চেনে। পূরবী হ্যাঁ স্যার। খুব সজাগ থাকবে। এখানে তো সব ঠিক আছে। হ্যাঁ বলুন। ওই আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি ভেতরে আসতে পারি প্লিজ? 1 মিনিট। হ্যাঁ এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হচ্ছেটা কি তোমার? আরে, এ তো অদিতি, শিপ্রার প্রতিবেশী। আসলে আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য আপনার ঘরে চলে এসেছি। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ মিস। আলপা। আর তুমি? অদিতি। বসো। আপনি প্লিজ আমাকে 1 গ্লাস জল খাওয়াবেন প্লিজ? এক্ষুনি আনছি। চিন্তা করিস না, বাজে কিছু দিইনি, বেশি কষ্ট দেব না আমি তোকে। পূরবী, হ্যাঁ স্যার। কি? শিপ্রার প্রতিবেশী অদিতি? স্যার, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। না স্যার, অশোকের ব্যাপারে এখনো জানতে পারিনি। ইয়েস স্যার।
সবকিছুই তো প্ল্যান অনুযায়ী চলছে। এবার দেখবো অদিতি পুরবীকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে এ কি দেখছি, ট্র্যাকার এক জায়গায় আছে, মুভ করছে না। এটা আবার হয়নি তো যে ওরা ট্র্যাকারের ব্যাপারে জানতে পেরে গেছে, বের করে ফেলে দিয়েছে? মাই গড, এবার আমরা পৌঁছবো কি করে এদের কাছে? নাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও। আর তুমি একদম টেনশন করবে না, আমি তোমাকে একদম বেশি কষ্ট দেব না। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দেব না। ছাড়ো আমাকে। আহ! আমি তোমাকে বারণ করেছিলাম না? কিছুদিনের জন্য নতুন লোকেদের আনতে বারণ করেছিলাম। সিআইডি আমাদের পাগলের মতো খুঁজছে। আমরা অসাবধান হলে তার অনেক দাম দিতে হবে। স্যার, অদিতির বাড়ি বন্ধ ছিল, তালা ভেঙে আমরা ঘরে ঢুকলেও কিছু পাইনি স্যার। এই অশোকের ব্যাপারেও কিছু জানতে পারছি না। স্যার, আমার মনে হচ্ছে এগোনোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। না ফেডরিক, আমাদের জন্য কোনো রাস্তা বন্ধ হয়নি। সিআইডির লোক রাস্তা তৈরি করে। স্যার, ওরা পুরবীকে কেমিক্যাল ইনজেকশন না দিয়ে দেয়? না, কিচ্ছু করবে না ওরা, পুরবীর কিচ্ছু হবে না। কিছু একটা ব্যাপার আমরা মিস করছি, কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা মিস করছি। সেটা কি হতে পারে ব্যাপারটা? স্যার, ওই কাপড়ের টুকরো যেটা আমরা শুভর হাতে পেয়েছিলাম। ওটার মধ্যে আটা পেয়েছিলাম আমরা। হ্যাঁ স্যার, আটা। যখন আমি রাস্তাতে অশোকের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, তখন সেখানে আমি একটা আটা কল দেখতে পাই, আর তার পিছনে একটা পুরনো বিল্ডিংও রয়েছে। তাহলে সেই লোকটা যে পরেশের উপর হামলা করেছিল, ওই আটা চাকিরি আশেপাশে কোথাও থাকে ও, ওই জন্যই তো ওর শার্টে আটা লেগেছিল। আর এটাও তো হতে পারে স্যার, পরেশের ওপর যে হামলা করেছিল সে অশোক। স্যার, সেই কাপড়ের টুকরোটাও অশোকেরই হতে পারে। এটাও হতে পারে যে পরেশকে যে আক্রমণ করেছিল আর এই অশোক দুজনেই একই গ্যাংয়ের হয়ে কাজ করে, আর এই গ্যাংটা আটা কলের আশেপাশেই থাকে। সবাইকে ওই আটা চাকির আশেপাশে পাবে অভিজিৎ, আর পুরবীকেও ওই আটা চাকির আশেপাশে। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, কেউ না। পুরবী কোথায়? অদিতি, পুরবী কোথায়? সব নার্স এবং ডক্টররা এইদিকে চলে এসো। চলে এসো। এসো তুমিও, চলো তাড়াতাড়ি। ডক্টর অদিতি, পুরবী কোথায়? পুরবী কোথায়? তোমার পুরবী আমার কাছে আছে এসিপি। আরে তুমি? হ্যাঁ, আমি। যাকে তোমরা এদিক ওদিক খুঁজছিলে না, সে তোমাদের সঙ্গেই ছিল। আমাকে দেখে এখন আফসোস হচ্ছে তো? আমি জানতাম সিআইডি কোনো কাজ ফেলে রাখে না, তাই আমি আমার প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নিয়েছি। কিন্তু এই অদিতির বোকামির জন্য সবকিছু গোলমাল হয়ে গেল। আর আর আমাকে ফাঁসানোর জন্য তোমরা তোমাদের অফিসারকে আমার এখানে পাঠিয়েছো। কিন্তু এখন ও আমার জালে ফেঁসে আছে, আর ওই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে পুরবীকে সামনে রেখে তুমি আমাদের থেকে বেঁচে যাবে? না, মনে হয় না। এমনটাই হবে। যদি তোমরা তোমাদের এই বাহাদুর অফিসারকে জীবন্ত দেখতে চাও, তাহলে আমাকে যেতে দাও। না হলে আমি এই কেমিক্যাল ওর ভেতরে ইনজেক্ট করে দেব, আর তারপরে কি হবে তোমরা সবাই জানো। এসব তুমি কেন করছো?
হ্যাঁ, আমার ছেলে রবির জন্য। নিজের ছেলের জন্য? হ্যাঁ, আমার ছেলের পার্কিনসন নামের রোগ আছে। আমি আমার কেমিক্যাল দিয়ে ওই রোগের ওষুধ খুঁজছি। আর আর আমি যে ফার্মা কোম্পানিতে কাজ করি তারা মানুষের উপর প্রয়োগ করতে দিচ্ছে না। সেই জন্য তুমি কায়দা করে লোকেদের ভাসিয়ে তাদের উপরেই এক্সপেরিমেন্ট করতে শুরু করে দাও। যদি আমি এটা না করি তাহলে আমি সঠিক ওষুধ বার করতে পারবো না। কি করে আমি জানতে পারবো যে এই কেমিক্যালের রিয়াকশন মানুষের উপর কি হতে পারে? আর তাই তুমি সাপোর্ট গ্রুপে এমন এমন লোকেদের পছন্দ করতে যে একলা থাকতো, যাতে ও উধাও হয়ে গেলেও কেউ জানতে না পারে। আর তুমি ওর ওপর নিজের এক্সপেরিমেন্ট আরাম করে করতে পারবে। হ্যাঁ, একাকিত্বে ভোগা মানুষজনকে আমি নিজের সাপোর্ট গ্রুপে এনে ফাঁসিয়েছি আর ওদের উপর এক্সপেরিমেন্ট শুরু করেছি। কিন্তু এদের ভুলের জন্য ও এখান থেকে পালিয়ে গেছে আর তোমরা এসে ঢুকেছো। না হলে আমার প্ল্যান কখনো ভুল হয় না। সেই জন্যই তুমি ওকে মারতে চাইছিলে। আমি তো ওকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ মেরে ফেলতাম, কিন্তু ও ওই আর্কিটেক্ট মাঝখানে চলে এলো। ওখানে তো তোমাকেও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। ব্যাপারটা কি ছিল? পরেশকে ছুরি মারা মাত্র আমি লোকেদের আওয়াজ শুনতে পেলাম। আমি ওখান থেকে পালাতে চেয়েছিলাম আমার তাড়াহুড়োতে তোমার পা পিছলে যায় আর সোজা তুমি নিচে পড়ে যাও। আমি তো ওখান থেকেও পালাতাম, কিন্তু কিন্তু আমার ওই ভেঙে যাওয়া পায়ের জন্য আমি পালাতে পারিনি। আর তাই তুমি ভিকটিম হওয়ার নাটক করলে, যাতে তুমি সেফও থাকো আর কারোর তোমার উপর সন্দেহ হবে না। আর তখন তোমাদের নজর আমার উপর পড়ে। আর ওই শিপ্রা, ওকে তো তুমি কিডন্যাপ করনি? ও তো সুপার মার্কেটে ঘুরছিল। সাপোর্ট গ্রুপের মধ্যে থেকে অদিতি শিপ্রাকে বেছে নেয়, আর আমরা ঠিক করি আমরা ওকে কিডন্যাপ করব না, চুপচাপ এই ড্রাগ ওকে দেব। খেলোয়াড় তো তুমি খুব ভালো, কিন্তু একটু কাঁচা। না হলে আমাদের জন্য তুমি প্রমাণ ছাড়তে না। মনে আছে তো তোমার ওই শার্ট, সেটার একটা টুকরো, কাপড়ের টুকরো, সেটার ওপর যে আটা লেগেছিল না, ব্যাস ওটার সূত্র ধরে তোমার কাছে আমরা পৌঁছে গেছি। রবি, রবি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি করেছো একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য জানি না তুমি কত নিরীহ লোকের প্রাণ নিয়ে খেলা করেছো। আর এটা ভেবে দেখোনি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার ছেলের জন্য তো আমরা খুব ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব, কিন্তু তোমাকে জেলের গড়াদের পেছনে পাঠিয়ে দেব। হয়তো ততক্ষণে ফাঁসির হুকুম হয়ে যাবে। বকুলের সাথে আজকে আমাকে কথা বলতেই হবে, তাতে যা খুশি হয়ে যাক। বকুলের সাথে কথা বলতেই হবে। বাড়িতে তো কেউ নেই, তাহলে এই আওয়াজ কিসের? কীর্তি, বকুল, কেউ কিছু বলছে না কেন? কীর্তি ভাই, কীর্তি, দাদার সুটকেস?
দাদা ব্যাঙ্গালোর যায়নি বুঝি? বৌদিও ফিরে চলে এসেছে। দাদা, বকুলদা, দাদা তুই ব্যাঙ্গালোর যাসনি? বৌদি, দাদা! দেখো কীর্তি, এটা খুনের ব্যাপার। আরো একবার ভেবে নাও, তুমি যে কথাগুলো বলছো সেগুলো সত্যি? স্যার আপনি, আমাদের মনে হচ্ছে না এই ব্যাপারটা সত্যি। আপনার মনে হওয়া না হওয়াতে কিছু এসে যায় না। যখন আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে তখনই বলবেন। হতে পারে ও সত্যি বলছে, কি জানি। আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। আমি বলছি তো আপনাদের, আশিকা বৌদি নিজেই বলেছে বৌদি নিজে দাদাকে খুন করেছে। বৌদি, বৌদি, দাদা, আশিকা বৌদি, 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 থ্যাংক গড বৌদি, 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 এইসব হলো কি করে? কে করেছে এইসব? মরে গেছে বকুল, ঝামেলা শেষ, মেরে দিয়েছে, সব শেষ, মেরে দিয়েছি। শুধুমাত্র মেরে দিয়েছি বলেই প্রমাণ হয় না যে ওই বকুলকে মেরেছে। এটাও তো হতে পারে যে ও আরো কিছু বলতে চাইছিল। হ্যাঁ, একটা কথা বলো, বকুল যখন খুন হয় তখন তোমরা সবাই কোথায় ছিলে? কোথায় ছিলে তোমরা? আমি আর নিতিন তো এক বন্ধুর বিয়েতে খান্ডালা গিয়েছিলাম। কীর্তির ফোন এলো আর আমরা তাড়াতাড়ি চলে এলাম। আমার বিজনেস মিটিং ছিল হোটেল কিটসে। ওখানে একজন ক্লায়েন্টের সঙ্গে ডিনার ছিল। নিতিনের ফোন পাওয়া মাত্র আমি এখানে চলে আসি। আর আপনি কীর্তি, আপনি কোথায় ছিলেন? আমি তো বাইরে গেছিলাম। কীর্তি বাইরে গিয়েছিল, কাকাবাবু ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত ছিলেন, আর আপনারা দুজন খান্ডালা গিয়েছিলেন। আর সেই সময় বকুল আর আশিকা বাড়িতে একাই ছিল, তাই তো? বকুলদারও তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা হয়েছিল, দাদার 11টার ফ্লাইট ছিল, আর আশিকা বৌদি তো পার্টিতে গেছিল। আপনারা কেউ বাড়িতে ছিলেন না? তাহলে ব্যাঙ্গালোর যেতে গিয়ে বকুল ফিরে এলো কেন? আর এই আশিকা, ও পার্টি থেকে ফিরে এলো কেন? সেটা আপনি গিয়ে আশিকা বৌদিকে জিজ্ঞাসা করুন না, যে বৌদি এত তাড়াতাড়ি কি করে ফিরে এসেছিল। বৌদি তো এটা বলে গেছিল যে বৌদি সকালে ফিরে আসবে। ওটা তো আমরা ওনাকে জিজ্ঞাসা করবই। এবার আপনি বলুন যে আপনি কোথায় ছিলেন তখন? আমার মা তো ব্যান্ড্রায় থাকে। আমার মায়ের হঠাৎ ফুড পয়জনিং হয়েছিল, আমি তো মায়ের কাছে ছিলাম, আর ওখান থেকে ফিরেছিলাম আমি। বাহ দয়া, প্রতিটা কথা এক্সপ্লেনেশন আছে। যে বকুলের খুনের সময় আমি ওখানে ছিলাম, এখানে ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, সবকিছুর ব্যাপারে এক্সপ্লেনেশন আছে। কিন্তু সবাই মন দিয়ে শুনুন একটা কথা, যে সিআইডির কাছে কোনো সত্যি বেশিক্ষণ গোপন রাখা যায় না, সেটা সামনে আসবেই। হ্যাঁ, অভিজিৎ, পুরো বডির মধ্যে কাঁচের টুকরো গেঁথে ছিল। আর হ্যাঁ স্যার, টেস্ট করেও দেখেছি স্যার, এখানে যে রক্তটা আছে সেটার কোথাও নেই স্যার। একটা কাজ করো, বাড়িটাকে খুব ভালো করে তল্লাশি করো,
দেখো কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাবে, তাই না? কিছু বললো কি? স্যার ওর বক্তব্য ওর কিছুই মনে নেই। কিছু মনে নেই? আশিকা, তোমার কি মনে পড়ছে তুমি কীর্তিকে জ্ঞান হারানোর আগে কিছু বলেছিলে? মনে করো। আমার কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো। কীর্তি বলছিল যে বকুলের খুন তুমি করেছো, এরকম তুমি নিজে ওকে বলেছো। কীর্তি মিথ্যে কথা বলছে। বকুলকে আমি মারিনি। স্যার এ আবার স্মৃতিশক্তি চলে যাওয়ার অ্যাক্টিং করছে না তো? হতে পারে, কারণ বকুল এখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আর ওর মাথায় সামান্য একটু আঘাত, ব্যাস অজ্ঞান হলো কি করে? সেটাই তো, এর থেকে সত্যিটা বের করতে হবে। কি করে করবেন স্যার? সত্যি কথাটা বলিয়ে নেব নার্কো টেস্টের মাধ্যমে। এপ্রিল রাতে যখন পার্টি থেকে বাড়িতে ফেরেন কি হয়েছিল? আমি বাড়িতে ঢুকলাম, বকুল চিৎকার করছে। তারপর কি হয়েছিল? তারপরে আমি ঘরে গেলাম দেখার জন্য। কি দেখলেন আপনি? আমি গিয়ে দেখলাম যে বকুল ওখানে দাঁড়িয়ে আছে, ওর পিঠ থেকে রক্ত বেরোচ্ছে, আর আমি ওখানে একটা মেয়ের লাশ পড়ে আছে সেটা দেখতে পাই। আমি খুব রেগে গেছিলাম, আর আমি ওখানে পড়ে থাকা একটা কাঁচের টুকরোকে উঠিয়ে নিলাম। আর আমি বকুলকে মেরে দিলাম, আর তখনই আমি আমার ঘাড়ে একটা প্রেশার অনুভব করলাম। তারপরে আমি বেহুশ হয়ে পড়ছিলাম। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই। কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল। পুরুষ ছিল না মহিলা? একটা লোক। আচ্ছা, তারপর ও কি করলো? ও আমার কাছে আসছিল, মনে হয় আমাকে মারতে চাইছিল। আচ্ছা আশিকা, তুমি ওখানে কোনো মহিলার লাশ দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখেছিলাম। মহিলার লাশ? ওখানে তো আমরা কোনো মহিলার লাশই পাইনি। স্যার, আমরা তো বকুলের মার্ডারের তদন্ত করছি, এর মধ্যে আবার নতুন কেস এলো কোথা থেকে? কোন মহিলার লাশ? কে ছিল ওই মহিলা? আমি মনে করতে পারছি না, সবকিছু ধোঁয়া ধোঁয়া লাগছে। আচ্ছা, এ আমাদের বোকা বানাচ্ছে না তো? বুঝে উঠতে পারছি না এ কোন মহিলার কথা বলছে, কোন মহিলার কথা বলতে চাইছে। আশিকা, তুমি বকুলকে কেন মেরেছো? কেন মেরেছো বকুলকে? ঠিকই হয়েছে যে ও মরে গেছে। তাছাড়াও যদি বেঁচে থাকতো তাহলে আমাকে রাস্তায় ভিক্ষে করতে হতো। কেন? ঘাড় ধাক্কা খেতে কেন? চরিত্রহীন প্রমাণ করতে চাইছিল, ডিভোর্স চাইছিল আমার থেকে। আচ্ছা, ওই মৃত মহিলা উনি কে ছিলেন? আমি আপনাদেরকে বললাম তো, মনে করতে পারছি না। দেখো আশিকা, আমরা ওখানে কোনো মহিলা লাশ খুঁজে পাইনি, তাহলে সেই লাশটা গেল কোথায়? আমার যখন জ্ঞান ফিরছিল তখন ওই লাশও ওখানে ছিল না। আর ওই যে
ফ্লোরেসেন্ট অরেঞ্জ কালারের জ্যাকেট পরা লোকটা? ওটা খুবই অস্পষ্ট আমার কাছে। ওই দরজাতেই দাঁড়িয়েছিল। হতে পারে আমার জ্ঞান হারানোর অপেক্ষায় ছিল। এখন আশিকা ওটাই বলছে যেটা ওর মনে হচ্ছে, কিন্তু টেস্টে আশিকা সবটা সত্যি বলেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার ও যদি নার্কো টেস্টে ঠিক বলে তাহলে তো আমাদের ওই মরা মহিলাটা সম্পর্কে জানতে হবে। মনে হচ্ছে ক্রাইম সিনে দ্বিতীয়বার যেতে হবে। ভালো করে আবার চেক করব। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই আমরা পাবো। স্যার এই মেশিন কি কিছু স্পেশাল? এই মেশিনটা যে কোনো ছোট কোনো প্রমাণ খুঁজতে সক্ষম, যেরকম মাইক্রোবস, যেটা সাধারণত ধোঁয়াতে মিশে যায়। আর এই যে মেশিনটা না, একটা ঘরের মধ্যে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ডাস্ট পার্টিকলস, সেগুলো দিয়ে ওই জ্যাকেট পরা লোকটা সম্পর্কে আমাদের জানিয়ে দেবে যে এই ঘরের মধ্যে ছিল। খুব ভালো। এই দেখুন, যেটা আমাদের নজর এড়িয়ে গিয়েছিল সেটাই মেশিনটা খুঁজে দিল। এটা তো মনে হচ্ছে কারণ তাও আবার নেল পেন্ট লাগানো, ডেফিনেটলি কোনো মহিলারই। কিন্তু স্যার এখানে কিভাবে? হয়তো দৌড়োদৌড়ি হাতাহাতিতে কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগে আর নখটা পড়ে যায়। বাড়ির সবাইকে চেক করো তো, ওদের কারণ হয়তো। স্যার হ্যাঁ, ওই বাড়ির তো কারণ নয়, হয়তো ওই মহিলার হবে যার লাশ আশিকা দেখেছিল। তাই তো মনে হচ্ছে। এই ব্যাপার সরকার। রাইট। জানতে পেরেছো এই নখ থেকে এটা কার? স্যার এই নখটা ডিএনএ কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে ম্যাচ করে। কিন্তু একটা কথা জানা গেছে বস, এই নখটা যারই হোক না কেন, ও একজন মহিলা আর তার বয়স 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছরের মহিলা। আর একটা কথা, হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট সাদা টুকরোগুলো দেখতে পাচ্ছ, এটা বলতে পারো যে হাই পার্সেন্টেজ অফ নখ থেকে পেয়েছি। এই মেয়েটা ড্রাগ অ্যাডিক্ট ছিল। হ্যাঁ, এটা ওদের পরিবারের কারণ নয়, বাইরের কারণ। স্যার তার মানে যদি কেউ বাইরে থেকে আসে তাহলে কোনো গাড়ি, অটো বা ট্যাক্সি করেই নিশ্চয়ই আসবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখতে হবে রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা বা ওদের মতো কেউ ওই মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা। স্যার ওই আশিকা বলছিল কোনো সাফাই কর্মী অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল ওখানে। বেহুশ হওয়ার আগে আমি দরজার সামনে একজন মানুষকে দেখতে পাই, কেউ একজন অরেঞ্জ কালারের জ্যাকেট পরেছিল।
ও কে, কোথা থেকে এসেছিল, কোথায় উধাও হয়ে গেল, ওর ব্যাপারে খোঁজ নিতে হবে। স্যার, যত ড্রাগ পেডলার্স আছে ওদের কাছে জানতে হবে যে কত মহিলা এই হাই ডোজের ড্রাগস নেয়। অভিজিৎ, একটা কাজ করো, রিক্সাওয়ালা আর ট্যাক্সিওয়ালার কাছে খোঁজ নাও যে ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে এসেছিল কিনা, আর মিসিং পার্সনস রিপোর্ট চেক করো। স্যার, শহরে যতগুলো ড্রাগ পেডলার আছে না, সবার কাছে গিয়ে খোঁজ নাও, দেখো ওরা এমন কোনো মহিলাকে চেনে কিনা যে হাই কোয়ালিটির ড্রাগ ব্যবহার করে। আর আমরা গিয়ে ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলি, দেখা যাক ওরা কোথায় যায়, কি করে ওই ঘটনার সময়। তোমাদের অ্যাসোসিয়েশন থেকে জানতে পেরেছি যে 10 তারিখ মানে পরশু রাতে তুমি শান্তিনিবাস বাংলোতে কোনো মেয়েকে ড্রপ করেছিলে। হ্যাঁ স্যার, ছেড়েছিলাম। তখন টাইম কত ছিল মনে আছে স্যার তোমার? প্রায় 1টা নাগাদ, ওই বাংলোতেই। স্যার ও নেশার ঘরে ছিল আর বারবার ওর স্বামীকে গালি দিচ্ছিল। আচ্ছা, হ্যাঁ স্যার। ওই মেয়েটা কি এ ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটা ছিল। ওখানে বাংলোর আশেপাশে কোনো গন্ডগোল হয়েছিল কি? না স্যার, গন্ডগোল তো কিছু মনে হয়নি, সবকিছু নর্মালি ছিল। আর একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা বাইক, আর একটা গার্বেজ ভ্যানও ছিল। গার্বেজ ভ্যান? হ্যাঁ স্যার। স্যার 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 স্যার, আমিও পরশুদিন একজন মেয়েকে শান্তিনিবাস বাংলোর কাছে নামিয়েছিলাম। কটার সময়? স্যার সম্ভবত 12:30 নাগাদ। আর তুমি একটা সময় নামিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তো, সেটা কি এই মেয়েটা? না না স্যার, এই মেয়েটা তো নয়। তাহলে একে তুমি একটার সময় নামিয়েছিলে, আর 12:30টার সময় যে মেয়েটাকে তুমি নামিয়েছিলে তাকে আবার দেখলে তুমি চিনতে পারবে? একদম স্যার, নিশ্চয়ই চিনে ফেলবো। গুড, চলো। তোমাদেরকে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর আমার চাই। তুই যদি কেউ মিথ্যে বলো না, তাহলে ভীষণ মুশকিলে পড়ে যাবে, বুঝেছো? স্যার, মিথ্যে কথা বলে কেন নিজেদেরকে বিপদে ফেলবো? হ্যাঁ, তাহলে বলো, যেদিন বকুল খুন হয়েছিল সেদিন কি চেতন তোমার হোটেলে ছিল? হ্যাঁ স্যার, উনি হোটেলেই ছিলেন, আর উনি সব সময় ক্লায়েন্টের সাথেই ছিলেন। উনি ক্লায়েন্টের সাথে ডিনারও করেছেন। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ক্লায়েন্টদের ডিটেলস চাই আমার, আর সেদিনের সিসিটিভি ফুটেজও। শিনা, কীর্তির মায়ের ফুড পয়জনিং কেন হয়েছিল? খাবারে কি মিশিয়েছিলে? আমি কিচ্ছু মেশাইনি। আন্টি তো বাইরে গেছিলেন। যখন যখন উনি ফিরে এসেছিলেন, ওনার শরীরটা ভালো ছিল না। স্যার, নিতিন আর সিয়া দুজনে সারাদিন বিয়েতেই ছিল। জিজ্ঞেস করার আগে বলছো, মুখস্থ করে এসেছো নাকি? না ম্যাম, যেটা সত্যি সেটাই বলছি। 11টার সময় ফাংশন শেষ হয়ে গেছিল। এরপরে বাকি রইল নিতিন আর শিয়া। ওরা কোথায় গিয়েছিল? স্যার, ওরা মনে হয় নিজেদের রুমে চলে গেছিল। এই মাল কোথায় পাওয়া যাবে? মাল চাই। পেয়ে যাবি। কতটা চাই? আর পেমেন্ট কিভাবে করবি? পেমেন্ট মাল ব্যবহার করার পরে। মাল ব্যবহার করার পর? দেখ, পালানোর ব্যাপারে না চিন্তাও করিস না। আমার কাছে সমস্ত ক্লায়েন্টের ঠিকুজি কুষ্টি আছে, আর ওই কুষ্টিতে লেখা আছে আমার ক্লায়েন্ট ওভারডোজে মরবে, নয়তো আমার বন্দুকের গুলিতে। কিন্তু তোর কুষ্টিতে লেখা আছে জেল যাওয়া। ওই সব মহিলার ফোন নাম্বার আমার চাই, যাদের তোমরা ড্রাগ সাপ্লাই করো। তাড়াতাড়ি দাও। রবি, দেখো তো একটু কল করে এই সব নম্বরে, দেখো কেউ আবার উধাও হয়ে যায়নি তো।
আচ্ছা, আমি সোনারিকার সাথে কথা বলতে পারি? দেখুন, ও তো দুদিন ধরে কাজে আসছে না। কি? এ নিয়ে তো আমাদেরও চিন্তা হচ্ছে। দুদিন ধরে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্যার, ডায়েরিতে যে ছবিগুলো ছিল ওর মধ্যে থেকে এই মেয়েটা নিখোঁজ। এই মেয়েটার নাম সোনারিকা, আর এ একটা বারে কাজ করে। ও দুদিন কাজে যায়নি। একে দেখে বলো তো, এ কি তোমার ক্লায়েন্ট ছিল? হ্যাঁ স্যার। তুমি কি এই মেয়েটাকে নামিয়েছিলে? হ্যাঁ স্যার, এই ছিল, এই মেয়েটাই। আশিকা নিশ্চয়ই একে দেখেছিল। বকুলের ফ্যামিলির সবাইকে ভেতরে নিয়ে এসো। একটু মন দিয়ে দেখুন এই ফটোটা। এই সেই মেয়েটা যার লাশ আপনাদের ঘরে পাওয়া গেছে। আপনারা চেনেন নাকি? হ্যাঁ, না স্যার। আমি দেখেছি স্যার, বকুল তার সাথে 2 মাস আগেই। বকুলের সঙ্গে দেখা হয়েছিল 2 মাস আগে? কোথায় দেখেছিলেন? একটা হোটেলের বাইরে। আর দাদা বলেছিল ইনি দাদার ক্লায়েন্ট। স্যার, কোনো ড্রাগ অ্যাডিক্টেড বারে কাজ করা কোনো মহিলার সঙ্গে বকুল ছিল, আর এনাদের বলেছে ওই মহিলা ওর ক্লায়েন্ট। কেন কেন মিথ্যে বলেছে ও? আচ্ছা, সোনারিকা এখানেই কাজ করতো না? আগে হ্যাঁ, এখানেই কাজ করতো। আপনারা কে? সিআইডি। সোনারিকা খুন হয়ে গেছে। সে কি? এই জন্যই দুরাত্রির ধরে ও কাজে আসছে না। হ্যাঁ, কিন্তু আমরাও লাশটা পাইনি। আর সাথে সাথে এই এর নাম বকুলেও খুন হয়েছে। আমরা এটা জানতে চাই যে সোনারিকার সঙ্গে এই বকুলের কি সম্পর্ক ছিল? সম্পর্ক কি ছিল তা তো জানি না, তবে হ্যাঁ, এই লোকটা কখনো কখনো আমাদের বারে ওকে নিতে আসতো। এ ব্যাপারে আরো কিছু খবর আপনাদের তেজি দিতে পারবে স্যার। এই তেজিটাকে? স্যার, এই হলো তেজি। তেজি, সোনারিকা তোমার বন্ধু। এটা বলো যে এই লোকটার সঙ্গে সোনারিকার কি সম্পর্ক ছিল? স্যার, সোনারিকার সাথে বকুলের অ্যাফেয়ার চলছিল। বকুল ওর সমস্ত এক্সপেন্সিভ খরচগুলো দিত, কিন্তু ওর বকুলের বিরুদ্ধে সবসময় কোনো না কোনো অভিযোগ থাকতো। ঠিক কিরকম বলো তো? ওই তো, যেমন ধরুন সোনারিকা, কি হয়েছে? আমি বকুলের সাথে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারবো কিন্তু না। কেন, কি হয়েছে? না এই সম্পর্কটা রেখে আমি কোনো টাকা পয়সা পাচ্ছি, না ওই বকুল নিজের বউকে ডিভোর্স দিচ্ছে। কিছু একটা করতেই হবে। কি করবি তুই? ব্ল্যাকমেল। কি? আমি ওকে ব্ল্যাকমেল করব যে আমাকে এই নাটকটা করতে বাধ্য করেছে। তাহলে কেউ সোনারিকাকে টাকা দিচ্ছিল বকুলের সাথে ভালোবাসার নাটক করার জন্য। মাস্টারমাইন্ড তাহলে অন্য কেউ? হ্যাঁ, আর ওই মাস্টার মাইন্ডই প্ল্যান করে এই সোনারিকা আর বকুলকে মেরে দিয়েছে। কিন্তু আশিকার ওখানে আসা প্ল্যানের মধ্যে ছিল না। বুঝে উঠতে পারছি না যে এই বকুল নিজের ফ্লাইট ছেড়ে বাড়ি কেন ফিরে আসলো। আর স্যার, খুনি যদি বকুলের গার্লফ্রেন্ডকে মারতেই চেয়েছিল তাহলে অন্য কোথাও মারতে পারতো, ওই বাড়িতেই কেন মারতে গেল? হতে পারে খুনি প্রথম থেকেই জানতো যে বকুলের বাড়িতে কেউ নেই, সেই কারণে ও মিথ্যে কথা বলে সোনারিকাকে ওখানে ডেকেছে, আর সেই সময় বকুল আর আশিকা ওখানে পৌঁছে গেছে। এটা হতে পারে, কিন্তু স্যার, লাশটাকে ঘরের বাইরে কোথায় নিয়ে যেতে পারে আর কিভাবে? কারণ বকুলের বাড়ির সমস্ত গাড়ি তো আগে থেকেই বাইরে ছিল। উনি যদি চাইতো তাহলে লাশটাকে টুকরো করে ওর সুটকেসে নিয়ে যেতে পারতো, বা লাশটাকে টুকরো করে প্লাস্টিকে ভরে ডাস্টবিনেও ফেলে দিতে পারতো। ওই যে ডাস্টবিনগুলো আছে না বাইরে,
হ্যাঁ স্যার। একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, একটা বাইক, একটা গার্বেজ ভ্যানও ছিল। কি রাত্রি 1টার সময়? রাত্রি 1টার সময় বাংলোর বাইরে ময়লার গাড়ি দাঁড়িয়ে ছিল? তার মানে স্যার এই খুনটা প্ল্যান করা ছিল। খুনি গার্বেজ ভ্যান নিয়ে এসেছিল লাশটাকে সরিয়ে ফেলার জন্য। আর স্যার এই ফ্লুরোসেন্ট অরেঞ্জ কাপড় গার্বেজ ভ্যানের লোকেরাই তো পরে। স্যার, হ্যাঁ, চেতন যেই কোম্পানির বিজনেস ডিনারে গিয়েছিল এই নামে কোনো কোম্পানিই নেই। আমার বিজনেস মিটিং ছিল হোটেল গেটসে। আর কীর্তির মা বাইরের কিছুই খায়নি। আমার মা ব্যান্ড্রয় থাকেন। মায়ের হঠাৎ করে ফুড পয়জনিং হয়েছিল, আমি তাই মায়ের কাছে আবার একবার ফুড পয়জন হোক কেমন? ঠিক আছে, এটাও জানা দরকার যে যে রাতে বকুল আর ওই মেয়েটা খুন হয়েছে ওই রাতে খান্ডালা থেকে কোনো ট্যাক্সি বা প্রাইভেট কার বাংলোতে এসেছিল কিনা। সিনার কথা অনুযায়ী ওনার এই অবস্থা ঘরের খাবার খেয়ে হয়নি। হ্যাঁ, এটা সত্যি। মা ঘরের কোনো খাবার খায়নি, বরং মা তো আমাকে বলছিল যে মা ড্রাইভারের সাথে কোথাও বাইরে গেছিল আর কারে বসে কিছু ওষুধ খেয়েছিল। ওষুধ খেয়েছিল? হ্যাঁ, আমাদের ড্রাইভার অমনও তাই বলছিল। তোমাদের ড্রাইভার এখন কোথায়? স্যার, আমি সমস্ত ড্রাইভারদের নিয়ে এসেছি যারা গার্বেজ ভ্যান চালায়। আমরা একটা গার্বেজ ভ্যানের সন্ধান পেয়েছি যেটা মাঝরাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, যাতে লাশ বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভ্যানের ব্যাপারে জানতে পেরে গিয়েছি। সার্ভেলেন্স ক্যামেরাতে আমরা সেটা পরিষ্কার দেখতে পেয়েছি। কেন? তুমি না ওই ভ্যানের ড্রাইভার? না না স্যার, আমি কিছুই জানি না। আমার ভাই নিয়ে গেছিল এই ভ্যানটাকে, আর এবারে ও সেটাকে কোথায় নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল আমাকে কিছুই বলেনি ও স্যার। ফোন করো কে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই কোথায় আছিস রে তুই? কি ভাই, কেমন আছেন? স্যার, আমি সব সত্যি কথা বলছি। আমি যা কিছু করেছি ওই ফোন কলের ভিত্তিতেই করেছি। বকুল স্যারের বাংলো থেকে কল করেছিল। কে ফোন করেছিল বকুলের বাংলো থেকে? আমি তো তাকে কখনো দেখিনি, শুধু গলার স্বর শুনেছিলাম। মহিলা ছিল না পুরুষ? স্যার, কখনো কখনো মহিলার গলার স্বরেও ফোন আসতো, আর কখনো পুরুষেরও। স্যার, সে যেই হোক না কেন সে বকুলের বাড়ির লোকই। কিন্তু তুই এগুলো করেছিস কেন? কেউ ফোনে কিছু বলে দিল তুই করে দিবি? হ্যাঁ স্যার, আমাকে লোভ দেখানো হয়েছিল যে আমার 5 লাখের দেনা শোধ করে দেওয়া হবে যদি ওনার কথা আমি শুনি। তো স্যার, আমি লোভে পড়ে গিয়েছিলাম স্যার। আমি কোনো খুন করিনি স্যার, আমি শুধু লাশটার একটা ব্যবস্থা করেছিলাম স্যার। লাশ কোথায়? না, এই মেয়েটার গলা টেপা হয়েছে আর তাতেই ওর মৃত্যু হয়েছে। এই জন্য এর খুনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি ক্রাইম সিন থেকে। আর এর পায়ের বুড়ো আঙ্গুলের নখটাও ভাঙা রয়েছে। আর ডক্টর এগুলো কি? এই যে হলুদ হলুদ দাগ? এটাই তো এই কেসের সবচেয়ে বড় সূত্র। চলুন সবাই দাঁড়িয়ে যান। দাঁড়ান। আর কত জিজ্ঞাসাবাদ করবেন আপনারা? সবই তো বলে দিয়েছি আমরা। এবার আর কোনো জিজ্ঞাসাবাদ করব না। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের নার্কো টেস্ট হবে। নার্কো টেস্ট? কিন্তু কেন? কারণ আপনাদের মধ্যে কেউ
যে সত্যিটা বলছে না। আপনাদের কাছে কোর্টের পারমিশন আছে এই নার্কো টেস্টের জন্য? হ্যাঁ, ঘুম আসছে? যা আমি আপনাকে বলবো তার সঠিক সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? সোনারিকাকে আপনি চেনেন? বকুলের যে অ্যাফেয়ার ছিল ওর সাথে, এটাও জানতেন আপনি? হ্যাঁ, আমার দুজনকেই সন্দেহ হতো। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা তো সোনালিকাকে চিনতই না, তাহলে খুন কি করে করবে? আপনার এখন ঘুম পাচ্ছে? সোনারিকাকে আপনি চেনেন? না। বকুলের সাথে সোনারিকার অ্যাফেয়ার আছে, এটা কি আপনি জানেন? না। তাহলে আশিকাই কি ওকে খুন করেছে? আশিকা সোনালীকে চিনত, আর এই আশিকাই বকুল আর সোনালীকে খুন করেছিল। ও নিজেই এই খুনের ষড়যন্ত্রটা রচনা করেছিল। আশিকা চালচলন কিছুদিন ধরেই খুব অদ্ভুত লাগছিল। এই কথাটা আমি বকুলকে বলেছিলাম। কি হয়েছে স্যার? কিছুই হয়নি নিতিন, শুধু এটাই বলার ছিল ট্রুথ সিরাম অ্যাপ্লাই করলে মানুষ শুধু এটুকুই উত্তর দেয় যতটুকু তাকে প্রশ্ন করা হয়, এর থেকে বেশি কিছু বলে না। ব্যাপারটা হলো মানুষের ব্রেন নিজের মেমোরি শেয়ার করে, কিন্তু ওপিনিয়ন দেয় না, যেটা তুমি দিয়েছো। এখন সব কথাগুলো সত্যি সত্যি বলে দে, নাহলে তোকে আসল সিরামটা দিতে হবে। আসল সত্যিটা মানে আমরা যে ইঞ্জেকশনটা দিয়েছিলাম ওটা আসল ট্রুথ সিরাম ছিল না, ওটা গ্লুকোজ ইঞ্জেকশন ছিল। হোয়াট? তোমাকে আমরা আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু চেয়েছিলাম সব সত্যিটা তুমি নিজের মুখেই স্বীকার করো। নিতিন, সবকিছু তুমি খুব চতুর ভাবে দিয়েছো, কিন্তু মেয়েটার গলায় যে হলুদ রং লেগেছিল না, সেটাই তোমাকে ধরিয়ে দিয়েছে। সেই হলুদ যেটা বিয়ের সময় তোমার হাতে লেগেছিল। এই যে হলুদ রঙের পার্টিকেলস গুলো দেখতে পাচ্ছ, এইগুলো আসলে হলুদ, আর এই হলুদের সঙ্গে আটা আর তেল মেশানো হয়েছিল। আটা, তেল আর হলুদ। মুখে কোনো হলুদ নেই, শুধু এইখানে, এই গলার কাছে। কোথা থেকে আসতে পারে এই হলুদ? স্যার শিয়া বলছিল যে ওরা খান্ডালা গেছিল বিয়ের জন্য, আর ওখানে গায়ে হলুদের অনুষ্ঠানে যুক্ত হয়েছিল। বকুল 500 কোটির রাজত্ব চালাতো, সেই রাজত্ব যেটা আমি তৈরি করেছিলাম, কিন্তু আমাকেই ওই রাজত্ব থেকে বার করে দেওয়ার চেষ্টায় ছিল। ওর সঙ্গে তুমি কথা বলতে, ওকে বোঝাতে। কথা বলার অনেক চেষ্টা করেছিলাম স্যার, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও শুনতো তবে না। ভাই ছিল আমারও, আমি কখনো মারতে চাইনি ওকে, কিন্তু পুরো রাজত্বটা নিজের নামে করতে চাইছিল। সেজন্য আমি একটা প্ল্যান করলাম। কি প্ল্যান করেছিলে? বকুল আর আশিকার প্রায় প্রতিদিনই ঝগড়াঝাটি হতো। ও আশিকাকে ছেড়ে দিতে চাইছিল। আমি সোনালীকে টাকার লোভ দেখালাম, আর ওকে বললাম যে বকুলের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে যাক। আর একদিন সময় হলে ওকে বিয়েও করে নিক। আসলে আমি এই সোনালীর মাধ্যমেই আমার হারানো রাজত্ব ফিরে পেতে চাইছিলাম। কিন্তু ওকে কেন মেরে দিলে? ও তো তোমার সঙ্গই দিচ্ছিল। সেটা প্রথমে স্যার, কিন্তু পরেও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো। আর সেই জন্যই তুমি মেয়েটিকে কায়দা করে বাড়িতে ডেকে নিয়েছো। হ্যাঁ স্যার, সেই রাতে আমি এমন সিচুয়েশন ক্রিয়েট করলাম যাতে কি সমস্ত লোক বাড়ির বাইরে থাকে। আমিও ওয়াইফকে নিয়ে খান্ডালা চলে গেলাম, আর যেই আমার ওয়াইফ ওষুধ খেয়ে শুয়ে পড়লো,
আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি নিয়ে এখানে চলে এলাম আর আমনকেও ডেকে নিলাম। সোনালির ঘরে পৌঁছতেই দেখো সোনালি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি এই মাঝপথে তুমি আমার সঙ্গটা ছেড়ে দাও তো আমার পুরো প্ল্যানটা বানচাল হয়ে যাবে। হয়ে যাক তোমার সব প্ল্যান বানচাল, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আর এমনিতেও ওই বকুলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি ওকে ভালোবাসি না আর ওকে বিয়েও করতে চাই না। দেখো, যদি তুমি আমাকে সঙ্গ না দাও না তো খুব পস্তাবে, বলে দিলাম। হুমকি আমি দিচ্ছ তুমি আমাকে? হুমকি দিচ্ছ? হ্যাঁ, এমনটাই ভেবে নাও। দাদা, বকুল, এটা কি করলে তুমি? না না, এই সোনালি আমাকে ফাঁসানোর চেষ্টা সোনালি, করছে। আমি পুলিশকে ফোন করব। আমি এক্ষুনি ফোন করছি। বকুল! বকুল, আমি অমলকে ফোনে প্রথমেই বলে দিয়েছিলাম সোনালির লাশটা একেবারে সরিয়ে ফেলতে, আর ও একেবারে সেই কাজটাই করেছিল। টাকার লোভে পড়ে তুমি এতটাই অন্ধ হয়েছিলে যে নিজের সম্পর্কটাই ভুলে গিয়েছিলে। নিজের ভাইয়ের প্রাণটা নিয়ে নিয়েছো, আর তার উপরেও নিজের সঙ্গী মেয়েটিকেও খুন করলে তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি। দাঁড়াও দাঁড়াও, চলো বাইরে এসো। দিন স্যার, আমি পার্ক করে দিচ্ছি। এই চল চল, বাইরে বেরো। চল বলছি তো, বাইরে বেরো। আমার গাড়ি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? স্যার, আমার গাড়িটা নিয়ে যাবেন না? আরে আমার গাড়ি, আরে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন নিয়ে যাচ্ছেন? শরীরে 3টে চিহ্ন আছে আঘাতের, আর 3টেই গুলির আঘাত। বাকি শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। গুলির দাগ? জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে।
জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওদের মধ্যে হাতাহাতি হয়েছিল খুব। চোর গাড়ি চুরি করবে বলে গ্যারেজে ঢুকেছিল, মনীষবাবু দেখে ফেলে, আটকাবার চেষ্টা করেছিল, তারপরে হাতাহাতি হয়। আর হাতাহাতির মধ্যে যেই কার চোর সুযোগ পেয়েছে অমনি মনোজবাবুকে গুলি করে দিয়েছে আর কার নিয়ে পালিয়ে গেছে। স্যার হ্যাঁ, স্যার এর বুলেটটা দেখুন, লেজার বা ওয়াটার গানের। জানতে হবে এটা কি ধরনের কার চোর যে এত হাই এন্ড গান ইউজ করে। তাও আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করার জন্য। হ্যাঁ, যে এত দামি গাড়ি ছেড়ে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করে পালিয়ে গেছে। লোকটা চালুকে মনে হচ্ছে এখানে হাতাহাতি তো হয়েছিল, তাহলে কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে যার থেকে ওই কার চোর সম্পর্কে জানা যাবে। তুমি ঠিক বলেছো দয়া। আমি একটা কাজ করি, আমি এই পুরো জায়গাটা ভালো করে চেক করি। দেখুন, যা হয়েছে সেটা তো পাল্টানো যাবে না, কিন্তু আপনার সাহায্য ছাড়া ওকে ধরা যাবে না। সাহস রাখুন। ওই গাড়িতে কিছু দামি জিনিস ছিল? না, কোনো